অনেক দিন ধরেই কাঁচা আম খেতে ইচ্ছে করছিল। তো কিছুদিন আগে থেকে যখন কাঁচা আম প্রথম উঠেছে তখন থেকে কেনা শুরু করেছি। আর গত মাসে যখন আমার জ্বর ছিল ওই টাইমটাতে আম খেতে খুব ইচ্ছে করছিল, তবে তখন আম পাওয়া যায়নি। তো যাই হোক, এখন তো আম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর আম দিয়ে আজকে খুব ইজি একটা রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এদিকে এই রান্নাটা রাতের বেলায় আমি যখন করছিলাম তখন ঈশামণিকে বসিয়ে দিয়েছি ছবি আঁকার জন্য, ঈশানকেও দিয়ে দিয়েছি। আর ওরা দু ভাই বোন যত বেশি ব্যস্ত থাকবে আমার কাজ করতে তত সুবিধা হয়। তো দুজনকেই ছবি আঁকার জন্য বসিয়ে দিয়েছি। তো একটা একটা করে ওরা রং করছিল আর আমাকে দেখাচ্ছিল। ওরা তো এখনও ছবি আঁকতে ওভাবে পারে না, তো আমি ছবিগুলো এঁকে দিয়েছি। ওদেরকে বলেছি যে এটাতে এই কালার করো, ওটাতে ওই কালার করো। তো ওভাবেই কিন্তু আমার মেয়েটা রং করে যাচ্ছিল। তো আমাকে বলল যে আম্মা তুমি একটু ভিডিও করো, বুবুকে পাঠাও, নানা ভাইকে পাঠাও, সবাইকে পাঠিয়ে দাও, দাদিকে পাঠাও। তো এই যে এক এক করে সবাইকে ভিডিওটা পাঠিয়ে দিলাম আর ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করি। তো মেয়েকে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। ঈশান বাবুও ছিল, ও ছবি আঁকছিল। তারপরে কিচেনে চলে এসেছি। তো আমগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি বড় সাইজের 3টা আম নিয়েছিলাম। যদি আপনাদের মনে হয় আমটা একটু কম নিলে টক কম হবে, সেক্ষেত্রে একটু কমিয়ে নিতে পারেন। আর এখানে একটা মশলা আমি তৈরি করে নেব, সেজন্য হচ্ছে 4টা তেজপাতা, ওখানে নিয়েছি 7-8টার মতো শুকনো মরিচ, তারপরে নিয়েছি 2টো এলাচ, আধা চা চামচ নিয়েছিলাম 5 ফোড়ন, দিয়েছি এখানে গোলমরিচ, 2 টুকরো দারুচিনি, জিরা নিয়েছি 1 টেবিল চামচ আর ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ। এখন এই সব শুকনো উপকরণগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ভাজা যাবে না, জাস্ট 1 মিনিট ভেজে নিলেই হবে। এই মশলাগুলো একটু গরম হবে, কিন্তু এগুলোকে কিন্তু কোনোভাবেই পোড়া পোড়া করা যাবে না। এই মশলাগুলো ভাজতে ভাজতে আপনাদের সাথে ছোট্ট একটি টিপস শেয়ার করি। যদি আপনারা চান তাহলে 5 ফোড়নের বদলে এখানে শুধু মৌরি দিতে পারেন। তো আমার কাছে মৌরি অ্যাভেলেবেল ছিল না, আর 5 ফোড়নটা দিয়েছি একটু ফ্লেভারের জন্য। তো এখন আম দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জগে। আমের মধ্যে ধুয়ে নেওয়া সরিষা দিয়ে দিচ্ছি। সরিষার মধ্যে কিন্তু অনেক ধুলো, ময়লা, মাটির দলা থাকে, তো সেজন্য একটু সময় ভিজিয়ে রেখে এগুলোকে ছাঁকনিতে ধুয়ে নিলেই হয়। তো এখন এই যে সব রোস্ট করা মশলাগুলো নিয়ে নিচ্ছি, আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়েছি এখানে 5-6টির মতো। সব উপকরণ ব্লেন্ড করা হয়ে গেছে। এখন চুলায় একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সরিষার তেলটা একদমই স্কিপ করা যাবে না। সরিষার তেলটা এই রেসিপির খুব ইম্পর্ট্যান্ট একটা উপাদান, তো সেজন্য হচ্ছে আমি সরিষার তেলটা ব্যবহার করেছি। তেলটা একটু গরম করে নিচ্ছি, তারপরে এর মধ্যে ব্লেন্ড করা এই যে আম আর সরিষার মিশ্রণটা দিয়ে দিলাম। এটা ব্লেন্ড করার সময় আমি আধা কাপের মতো পানি দিয়েছিলাম। খুব বেশি পানির প্রয়োজন হয়নি, যেহেতু আম থেকেও কিছুটা লিকুইড বের হয়েছে। ব্লেন্ডারের জগটা ধুয়ে এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপের মতো পানি দিচ্ছি। এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আর এটা কিন্তু নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে যাবে, তাই এটা যখন রান্না করা শেষ হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু এটাকে একটু প্রিচে ঢেলে দেখে নিতে হবে ঘনত্ব কীরকম হয়েছে। তো এখন হচ্ছে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গুড়। গুড়ের বদলে এখানে চিনি দেওয়া যেত, তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুড় দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় আমের আচার কিংবা বড়ইয়ের আচার, এই আচারগুলো গুড় দিয়ে করলে বেশি ভালো হয়। কালারটা সুন্দর করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। মরিচটা অবশ্যই টেস্ট বুঝে দিতে হবে। এর আগে যে শুকনা মরিচগুলো ব্যবহার করেছি ওগুলোতে ঝালের পরিমাণ কম ছিল, আর কাঁচা মরিচ, শুকনা মরিচ আর সেই সাথে শুকনা মরিচের বাটা বা শুকনা মরিচের গুঁড়া দিয়ে করলে কালারটা কিন্তু সুন্দর হয়। তো
তো এখন দেখুন এটা কিন্তু ফুটে উঠেছে, নাড়তে থাকতে হবে নিচে দিয়ে যাতে পোড়া লেগে না যায়। আর এই মিশ্রণটা তো অনেকটাই ঘন করে ফেলতে হবে। রান্নাটা করতে করতে ওদেরকে দুবার দেখে এসেছিলাম, ওদের ছবি আঁকা কতদূর সেটাও দেখে এসেছিলাম। তো কিছুক্ষণ পরে এসে দেখলাম যে এগুলো কিন্তু খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। তা আমার কাছে মনে হচ্ছিল আরও একটু হলুদের গুঁড়া দিলে ভালো হতো, তো এজন্য হলুদের গুঁড়াটা আমি লাস্টে অ্যাড করেছি। প্রথম দিকে হলুদ সরিষা যেহেতু নিয়েছি তাই হলুদের গুঁড়াটা দেইনি, তো পরে হঠাৎই মনে হলো যে একটুখানি হলুদের গুঁড়া দিলে ভালো হতো, তো এজন্য হচ্ছে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এরপরই দেখা গেছে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। আরও বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে মিশিয়ে রান্না করতে থাকবো। যে কোনো ধরনের টক জাতীয় খাবার খেতে কাসুন্দি হলে কিন্তু ওই খাবারটার টেস্টই পাল্টে যায়। বিশেষ করে টক জাতীয় ভর্তা, মাখা আর রুটির সঙ্গে খেতেও কিন্তু কাসুন্দি খুব ভালো লাগে। যারা এখনও ট্রাই করেননি তারা ট্রাই করে দেখতে পারেন। তো এই যে দেখতে দেখতে কাসুন্দি কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন একটা পিঁচে ঢেলে দেখাচ্ছি, দেখুন এটার ঘনত্ব এই পর্যায়ে হবে। খুব বেশি কিন্তু এটা নিচে নেমে আসছে না, আর যখন আমি এটাকে ঠান্ডা হতে দেব তখন এটা আরও ঘন হয়ে যাবে, তবে এর থেকে ঘন করা যাবে না। তো কাসুন্দি নামিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। তো আমি আর লোভ সামলাতে পারলাম না, টেস্টটা দেখার জন্য এই যে কাঁচা আম কেটে এখনই খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, টেস্ট তো অনেক ভালো হয়েছিল। এখন থেকে চিন্তা করেছি বাসায় কাসুন্দি তৈরি করব। বাজারের কেনাটা কিন্তু টেস্টটা অত একটা ভালো লাগে না, আর কিছুদিন ঘরে রাখলেই নষ্ট হয়ে যায়। আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, যদি এই কাসুন্দি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে এর মধ্যে কিছুটা পরিমাণ 2 টেবিল চামচ দিলেই হবে ভিনেগার দিয়ে দিতে পারেন। এতে করে কাসুন্দিটা অনেক দিন লং লাস্টিং হবে। পরিমাণেও কিন্তু অনেক হয়েছে। তো এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম, এজন্যই হচ্ছে এর মধ্যে আর ভিনিগার অ্যাড করিনি, তবে নেক্সট টাইম তৈরি করলে ভিনিগারটা অ্যাড করব। আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসব। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।